রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল উৎপাদিত স্যালাইন ব্যবহার করে রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণে এই কোম্পানিকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্ণাটক। এরপরে একে নিষিদ্ধ ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকারও। এবার একে নিষিদ্ধ ঘোষণা করল ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল উৎপাদিত রিঙ্গার লেকটেড সলিউশন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর। বিবৃতি জারি করে একথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদিত স্যালাইন ব্যবহার করে রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়া এবং নিম্নমানের ওষুধ সরবরাহ করায় 2 বছর আগে এই ফার্মাসিউটিক্যালকে কালো তালিকাভুক্ত করে এই কোম্পানির বিরুদ্ধে ওষুধ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল কর্ণাটক সরকার। শুধু কর্ণাটকই নয়, পশ্চিমবঙ্গে অবস্থিত এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন ও ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন ও ওষুধ উৎপাদন করে সরবরাহ করে আসছে হাসপাতালগুলিতে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিঙ্গার সিলেক্টেড স্যালাইন প্রসূতির অস্ত্রোপচারের সময় ব্যবহার করায় বিষক্রিয়ায় প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাতে এক প্রসূতির মৃত্যু, আরো 3 প্রসূতির শারীরিক অবস্থা হয়ে ওঠে সংকটাপন্ন। এত সবকিছুর পরেও ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতালগুলিতে কিভাবে ব্যবহার করা হচ্ছে এই ওষুধ তা নিয়ে সংবাদ মাধ্যমে খবর উঠে আসতেই টনক নড়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। শেষ পর্যন্ত বিবৃতি জারি করেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার লেকটেড সলিউশন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত অভিযোগগুলি আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। 2024 সালে নভেম্বরের শেষ সপ্তাহে কর্ণাটকের বাল্লারিতে কর্ণাটকের হাসপাতালে কম্পাউন্ডেড সোডিয়াম লেকটেড ইনজেকশন আইভি অর্থাৎ রিঙ্গার লেকটেড সলিউশন দেওয়ার পরে 4 জন স্তন্যদানকারী মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়ার পরেই ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে রাজ্যে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়। কিন্তু ওষুধের দোকানগুলিতে এই ইনজেকশন পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিকে জিবিপি হাসপাতালের মেডিকেল স্টোরে 4টি ব্যাচের এই ওষুধ পাওয়া যায়, যা থেকে গত 4 ডিসেম্বর 2024-এ 4টি স্যাম্পল কালেকশন করা হয়। সেগুলি গুয়াহাটি রিজিওনাল টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হয়, কিন্তু পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি বলেও বিবৃতিতে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। জিবিপি হাসপাতালে স্যালাইনের জন্য যাতে রোগীদের কোনো অসুবিধা না হয় সেজন্য ইতিমধ্যে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকার থেকে NS 10,000, DNS 5,000 এবং RL 5,000 আইভি ফ্লুইড জিবিপি হাসপাতালকে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার লেকটেড সলিউশন মজুদ নেই আইজিএম হাসপাতালে। যে ব্যাচের স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছে সেই ব্যাচের কোনো স্যালাইন আইজিএম হাসপাতালে মজুদ নেই। এদিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 2023 সালের যে আইভি ফ্লুইড রয়েছে সেগুলি ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষকে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক। প্রেক্ষিতে ফেনী নদী এবং এর অববাহিকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ 25 আগস্ট 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক। সবকিছু ঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করেনি কোনো পক্ষই, তবে এক্ষেত্রে তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। বিষয়টিকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম সফর করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ের ভূমিক্ষয় রোধে ভারত সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপগুলি পর্যবেক্ষণ করেন এবং মৈত্রী সেতুর পাশে নির্মিত জল তোলার পরিকাঠামোগত বিষয়টি খতিয়ে দেখেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই প্রতিনিধি দল। মৈত্রী সেতুর পাশে নবনির্মিত ওয়াটার প্ল্যান্টে ফেনী নদী থেকে জল তুলে পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য বিগত বাংলাদেশ সরকারের সাথে এক প্রকার সমঝোতা হয়েছিল ভারত সরকারের। মৈত্রী সেতু সংলগ্ন গাংফিরা এলাকার কাঁটাতারের গেট দিয়ে ফেনী নদীর পাড়ে প্রবেশ করে সরেজমিনে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উল্লেখ করা যেতে পারে, 1972 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত 38 বছরে জেআরসির বৈঠক হয়েছে মোট 37 বার। এরপর দীর্ঘ এক যুগের বিরতি। কোনো না কোনো কারণে এই 12 বছর জেআরসির বৈঠকে বসেনি ভারত বাংলাদেশ।
অবশেষে গত 2022 সালের 23 থেকে 25 আগস্ট শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের 38তম বৈঠক। অভিন্ন নদীর জলবন্টন, অববাহিকা ব্যবস্থাপনা, পলিমাটি ও বন্যা নিয়ন্ত্রণ, নদী ও তার পানির গতি প্রবাহ ঠিক রাখা, নদীর তীর রক্ষণাবেক্ষণের ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহমত হয়ে একযোগে এগুলির ক্ষেত্রে সহমত পোষণ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। ত্রিপুরার সাব্রুম শহরবাসীদের পানির জন্য ফেনী নদীর 1.82 কিউসেক জল উত্তোলনের ক্ষেত্রে ভারত সরকারের বিশেষ অনুরোধে সাড়া দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেনীর মতো ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে হাওড়া ও ধলাই নদী। বাংলাদেশে এসে হাওড়া মিশেছে তিতাস নদীতে, ধলাই মিশেছে মনুতে। জলবন্টন চুক্তির কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এতদিন সম্পর্কে এগিয়ে নিয়ে গিয়েছিল ভারত এবং বাংলাদেশ। তবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব কতটুকু পড়বে যৌথ নদী কমিশনের বৈঠকে তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বেকার সমস্যা এবং ক্রমবর্ধমান নেশার দৌরাত্ম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে শুক্রবার সাংবাদিক সম্মেলন করল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর রাজ্য সংগঠন। রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের দাবি সহ রাজ্যব্যাপী নেশার সাম্রাজ্য বিস্তারের ফলে রাজ্যের যুব সম্প্রদায়ের নেশার প্রতি আসক্তি সৃষ্টি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ডিওয়াইএফআই নেতৃত্বরা। বিভিন্ন সরকারি দপ্তরে দিনের পর দিন কোনো না কোনো কারণ দেখিয়ে শূন্য পদ কেন পূরণ করা হচ্ছে না সেই ব্যাপারে ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন। রাজ্যের বিভিন্ন দপ্তরে বর্তমানে প্রায় 1.5 লক্ষাধিক শূন্য পদ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্বরা। বর্তমানে নেট, স্লেট ও পিএইচডি রাজ্যের বেকারের সংখ্যা প্রায় 2000-এর উপর রয়েছে। 2019 সালের তথ্য অনুযায়ী রাজ্যে 22টি ডিগ্রি কলেজ ছিল এবং সেখানে অধ্যাপকের প্রয়োজন ছিল 1390 জন। 2025 সালে বর্তমানে কলেজের সংখ্যা 25, কিন্তু কলেজের সংখ্যা ও ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী কলেজগুলিতে অধ্যাপকের প্রয়োজন মাত্র 530 জন বলে বিধানসভায় তথ্য দিয়েছেন। অভিযোগ ডিওয়াইএফআই নেতৃত্বদের। ইউজিসি গাইডলাইন অনুযায়ী কলেজগুলিতে অধ্যাপক ও ছাত্রছাত্রীদের বর্তমান অনুপাত 20:1 এবং ভবিষ্যতে তা বাড়িয়ে 25:1 করা হবে, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের কলেজগুলিতে সেই অনুপাত রয়েছে। রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগ না করার জন্যই বর্তমানে কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করছেন বলে জানিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব। আমাদের রাজ্যের পিএইচডি, আমাদের রাজ্যের স্লেট, নেট পাস করা তার সংখ্যা হচ্ছেন প্রায় 2000-এর উপর। কলেজগুলোতে এখন তিনি বলছেন যে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। 2019 সালে এই সরকার বলেছিল কলেজগুলোতে, তখন কলেজের সংখ্যা ছিল 22 সাধারণ ডিগ্রি কলেজ, তখন বলেছিল কলেজগুলোতে অধ্যাপকের সংখ্যা থাকা প্রয়োজন হচ্ছেন 1390 জন। 2019 সালে বলেছিলেন। 2025 সালে যখন বলছেন তখন আমাদের রাজ্যের কলেজের সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। তো এখন কলেজের সংখ্যা 25, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। এখন বলছেন কলেজে অধ্যাপক থাকা প্রয়োজন 1230, কমিয়ে দিচ্ছেন পরিকল্পিতভাবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।